আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে ধাতুবিদ্যা। তো এর আগে তোমাদের জৈব রসায়নের ভিডিওগুলো আমি তো করে দিয়েছিলাম, তোমাদের আশা করি সবার ভালো লেগেছে। তোমরা অবশ্যই ইউটিউবে চ্যানেলে, আমার যে চ্যানেল আছে তোমরা জানো, ফিজিক্স স্টাডি অনলাইন, আমার নাম করে প্রদীপ স্যার দিয়ে যে চ্যানেলটা, সেখানে দেখবে তোমরা, আবার সবাইকে বলছি। তো তোমরা ভালো করে ফলো করো ভিডিওগুলো। তো আজকে আমরা ক্লাস 10-এর ধাতুবিদ্যা বা মেটালার্জি চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এটাও আশা করি ভালো লাগবে, খুব সহজ চ্যাপ্টার, কিন্তু কিছু মুখস্থ করার আছে। আকরিকের নাম, সংকর ধাতুর নাম, পার্সেন্টেজ, সেগুলো আস্তে আস্তে করে ফেলবে তোমরা, আশা করি প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। তো আজকে আমরা মেটালার্জি চ্যাপ্টার শুরু করাতেই আমরা পড়ে নেবো কতগুলো ডেফিনেশন বা সংজ্ঞা, কারণ এই সংজ্ঞাগুলোই হচ্ছে মেটালার্জি বা ধাতুবিদ্যা চ্যাপ্টারের বেসিক বা ফান্ডামেন্টাল টপিক। তো এগুলো আজকে আমাদের পড়ে নিতে হবে। প্রথম আমি এখানে লিখে রেখেছি, কি করবো, খনিজ কাকে বলে, আকরিক কি, খনিজ মল, বিগারক, ধাতুমল, সংকর ধাতু। চেষ্টা করবে প্রথম পাঁচটাকে একটু সিরিয়ালি মনে রাখার। কেন রাখবে বলে দেবো। সিরিয়ালি মনে রাখতে পারলে খুব ইন্টারেস্টিং জিনিসটা চলে আসে, সিরিয়ালি মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই চলে আসে খনিজ। খনিজগুলি প্রকৃতিতে, নেচারে বিভিন্ন পদার্থ থাকে। কেমন পদার্থ? শক্ত কঠিন পাথরের মতন। সেগুলো কি? বিভিন্ন সমৃদ্ধ ধাতু, লোহা, আমাদের আয়রন, লোহা তো আয়রন গুলো, জিঙ্ক, বিভিন্ন এরকম ধাতু আছে। তারা বিভিন্ন অজৈব যৌগ রূপে অবস্থান করে। সমৃদ্ধ ধাতুগুলো তার ভিতরে ঢুকে থাকে, অজৈব যৌগ রূপে প্রকৃতিতে অবস্থান করে। তো তাদের থেকে আমরা ওই ধাতুগুলিকে বের করে আনতে পারি, নিষ্কাশন করতে পারি, ঠিক আছে, উদ্ধার করতে পারি ধাতুগুলোকে কাজে লাগানোর জন্য। কারণ আমাদের ধাতুবিদ্যায় আমরা কি করবো, আমাদের এখন যে টাইম যাচ্ছে, টাইম চলছে, বা আমাদের সিস্টেম যেটা চলছে, সব ক্ষেত্রে মেটাল, ধাতব পদার্থের চারিদিকে আমরা যাই ব্যবহার করি না কেন, সেখানে ধাতুর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। তো সেই জন্য ধাতুবিদ্যা চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো খনিজ কারা? খনিজ হচ্ছে, শর্টে লিখে দিচ্ছি, তোমরা বইতে পড়বে, প্রকৃতিতে প্রাপ্ত সমৃদ্ধ ধাতু, সমৃদ্ধ ধাতু, অজৈব যৌগ। প্রকৃতিতে প্রাপ্ত কঠিন এবং পাথরের মতন অবস্থান করে বিভিন্ন যৌগ, তারা হলো প্রকৃতিতে প্রাপ্ত সমৃদ্ধ ধাতুগুলির অজৈব যৌগকে বলছি আমরা খনিজ। বিভিন্ন খনিজ পদার্থ হয়। এবার আকরিক কারা? তো প্রকৃতিতে যে খনিজগুলো পাওয়া যায় তাদের থেকে প্রত্যেকের থেকেই কিন্তু খুব সহজ উপায়ে ধাতুগুলিকে নিষ্কাশন করা যায় না। দুটো পয়েন্ট, কম খরচে, কম খরচ করবো আমি, বেশি পয়সা খরচ করব না, এবং খুব সহজে বার করে আনবো, কোনো ঝামেলায় পড়বো না। কম পয়সা খরচ করব, সহজে বার করবো, এটাই হলো দুটো পয়েন্ট। ফার্স্ট, এই দুটো যদি স্যাটিসফাই হয়, যে খনিজগুলো থেকে স্বল্প খরচে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যায়, তাদের বলবো আমরা খনিজ। সেই খনিজগুলোকে বলবো আকরিক। তাহলে আকরিক কারা? যে সকল খনিজ থেকে, যে সকল খনিজ থেকে সহজ উপায়ে ও কম খরচে ধাতু নিষ্কাশন করা যায়, তাদের আমরা বলবো আকরিক। তাহলে দুটো পয়েন্ট, সহজ উপায়ে করা যাবে, কম খরচে করা যাবে। কম খরচে, কম পয়সা খরচ করে সহজ উপায়ে আমরা ধাতুটাকে নিষ্কাশন করে নেব, তাদের আমরা বলবো আকরিক। আর যাদের থেকে প্রকৃতিতে প্রাপ্ত সকল খনিজ থেকেই কিন্তু ধাতুগুলিকে সহজ উপায়ে নিষ্কাশন করা যায় না,
কম খরচে নিষ্কাশন করা যায় না, যাদের থেকে করা যায় তারাই হলো আকরিক, বাকিরা নয়। মনে রাখতে হবে, যাদের থেকে করা যাবে তারাই হবে আকরিক, কিন্তু বাকিরা আকরিক বলে অভিহিত করা হবে না। ঠিক আছে, যেমন লোহার আকরিক যদি আমরা বলি, লোহার আকরিক যদি বলি ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড বা রেড হেমাটাইট, রেড হেমাটাইট Fe2O3 আর ম্যাগনেটাইট ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4। এই দুটো খনিজ থেকে লোহার খনিজেরা এদের থেকে সহজ উপায়ে কম খরচে ধাতু নিষ্কাশন করা যায়, তাই এরা Fe এর আকরিক, তাই এদের লোহার আকরিক বলা চলে। কিন্তু আয়রন পাইরাইটিস, FeS2, এটি Fe এর শুধুমাত্র খনিজ, কিন্তু আকরিক নয়। কেন আকরিক নয়? কারণ আয়রন পাইরাইটিস থেকে কম খরচে সহজ উপায়ে লোহাকে নিষ্কাশন করা যায় না। যদি ভবিষ্যতের কথা বলা যায় না, যদি ভবিষ্যতে কোনো তথ্য প্রযুক্তির মাধ্যমে, নতুন প্রযুক্তির মাধ্যমে যদি সহজ উপায়ে এর থেকে লোহাকে নিষ্কাশন করা যায়, তখন এটাকে আকরিক বলে ডাকবে। কিন্তু আপাতত বর্তমানে এমন কোনো টেকনোলজি নেই, এমন কোনো উপায় নেই যেখানে সহজ উপায়ে কম খরচে আয়রন পাইরাইটিস থেকে লোহাকে নিষ্কাশন করা যায়। সহজ উপায় করা গেলেও সেটা সহজে হয় না, এই কারণেই বলা যায় তাহলে এটা আকরিক নয়, এটা শুধুমাত্র খনিজ। অর্থাৎ সকল খনিজই আকরিক নয়। সকল খনিজকে আমরা আকরিক বলে ডাকতে পারবো না, কিন্তু সকল আকরিক কিন্তু খনিজ হবে। আকরিক মাত্রই খনিজ, কিন্তু সকল খনিজই আকরিক হবে না। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। খুব ভালো করে এটা পড়বে, কোশ্চেন আসে সকল খনিজ আকরিক নয়, কিন্তু আকরিক মাত্রই ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাখ্যা করো, তখন এইভাবে উদাহরণের সাহায্যে তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, পরে চলে যাই নেক্সট আমাদের টপিক খনিজময়। পরবর্তী আমাদের আলোচনার বিষয় খনিজময় মানে খনিজের মধ্যে ধাতু ছাড়া যে অপ্রয়োজনীয় অশুদ্ধিগুলি মিশে থাকে তাদের আমরা বলবো খনিজ। তো খনিজময় কাকে বুঝি? আকরিকের মধ্যে ধাতু ছাড়াও যে পদার্থগুলো মিশে থাকে, অন্যান্য পদার্থ, তাদের আমরা বলবো খনিজময়। খনিজময়গুলো কি? এগুলো হচ্ছে আকরিকের মধ্যে অশুদ্ধি রূপে থাকে, এগুলোকে বার করতে হবে। কে বার করবে?
বার করবে হচ্ছে বিগালক। বিগালক বার করবে। বিগালক কি করবে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খনিজ মৌলগুলিকে তরলে পরিণত করে বার করে নেবে, দিয়ে ধাতুটাকে পৃথক করে দেবে। ধাতু থেকে খনিজ মৌলটাকে তরল হিসেবে বার করবে বিগালক করে, বিগলন প্রক্রিয়ার মাধ্যমে বিগলনগুলি দিয়ে তরল অবস্থায় খনিজ মৌলগুলিকে পৃথক করে নেবে, দিয়ে ধাতুটাকে নিষ্কাশন করতে সাহায্য করবে। তাহলে খনিজ মৌল কি দাঁড়ালো? ধাতু মধ্যস্থ বা আকরিক মধ্যস্থ, আকরিকের মধ্যস্থ ধাতব পদার্থ ছাড়া, শর্টে লিখে দিচ্ছি, ছাড়া অশুদ্ধ বা অশুদ্ধি পদার্থ। আকরিক মধ্যস্থ ধাতব পদার্থ ছাড়া যে অশুদ্ধি উপাদানগুলি থাকে তাদেরকে আমরা বলবো খনিজ মৌল। এগুলো অপ্রয়োজনীয় পদার্থ, অশুদ্ধি উপাদান বা অপ্রয়োজনীয় যেগুলো মিশে থাকে, এগুলোকে এবার বাদ দেবে বিগালক। ধাতু নিষ্কাশন করার সময় বিগালকগুলো কি করে? খনিজ মৌলগুলোকে তরলে পরিণত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, করে বের করে আনে, ধাতু থেকে পৃথক করে দেয়। এটাই হচ্ছে বিগালকের কাজ। এবার ধাতু নিষ্কাশনের সময় তাপচালিত আকরিকের সঙ্গে ধাতু নিষ্কাশনের সময় তাপচালিত আকরিকের সঙ্গে যে পদার্থ মিশ্রিত করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খনিজ মৌলগুলিকে তরলে পরিণত করে গলিত অবস্থায়, তরল মানে গলিত অবস্থায় অন্য যৌগে রাসায়নিক বিক্রিয়া করে অন্য যৌগে পরিণত করতে, অন্য যৌগে পরিণত করে বা তরলে পরিণত করে ধাতু থেকে পৃথক করা হয়। ধাতু থেকে পৃথক করা হয় তাদেরকে আমরা বলবো, সেই পদার্থকে, যে সকল পদার্থ করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিগালক। তাহলে বিগালক কি করলো? ধাতু থেকে, ধাতুর মধ্যে যে খনিজমল বা অশুদ্ধি উপাদান মিশে থাকে সেগুলিকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য যৌগে পরিণত করে তাদের ধাতু থেকে তরল অবস্থায় বা গলিত অবস্থায় পৃথক করে নিল, দিয়ে ধাতু নিষ্কাশন করতে সাহায্য করলো। এদেরই আমরা বলছি বিগালক পদার্থ। খুব ইম্পর্টেন্ট বিগালক পদার্থ। তো এই যে বিগালক আর খনিজময় রাসায়নিক বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন করে ধাতু কাকে বলে? দেখো, এই যে অন্য যৌগে পরিণত হচ্ছে, এই অন্য যৌগটাকে বলা হচ্ছে ধাতু মল। ধাতু মল কি? বিগালক ও খনিজমলের
রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, যে পদার্থটা উৎপন্ন হচ্ছে যখন আমরা আকরিকের সঙ্গে যে পদার্থ মেশালাম, বিগালক মেশালাম, মিশিয়ে খনিজ মলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে একটা যৌগে পরিণত করলাম, সেই যৌগটা কি বলছি আমরা ধাতু মল। এরা কি করলো, আমরা রাসায়নিক বিক্রিয়ার গতিতে যে পদার্থ উৎপন্ন হয় বিক্রিয়া উৎপন্ন পদার্থকে ধাতু মল বলে। তার মানে লিখতে পারি বিগালক প্লাস খনিজ মল, এই দুটো মিশে গিয়ে উৎপন্ন হলো ধাতু মল। এই হচ্ছে আমাদের বেসিক পাঁচটা ডেফিনিশন। সংকর ধাতু আসছে এরপর তাহলে আমি প্রথম থেকে একবার বলে নিই। তাহলে কি দেখলাম, প্রথমে দেখলাম খনিজ প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতু অজৈব যৌগ রূপে অবস্থান করে, কঠিন পাথরের মতো। এই পদার্থগুলোকে বলা হচ্ছে খনিজ। খনিজ থেকে যদি সহজ উপায়ে স্বল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করা যায় তখন আমরা তাকে বলবো আকরিক। সব খনিজ থেকেই ধাতু নিষ্কাশন করা যায় না, তাই সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ হবে। উদাহরণ আমি দিয়েছি লোহার আকরিক, আমাদের আয়রন পাইরাইটিস খনিজ আকরিক নয়, কারণ ওর থেকে স্বল্প ব্যয়ে সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় না। কিন্তু ম্যাগনেসাইট, ম্যাগনেটাইট, রেড থেকে পাওয়া যায়, ফেরিক অক্সাইড, ফেরাসোফেরিক অক্সাইড থেকে পাওয়া যায়, তাই এরা আকরিক। এরপর বললাম কি খনিজ মল। ধাতু নিষ্কাশনের সময় ধাতুর মধ্যে, আকরিকের মধ্যে ধাতুর সাথে যে পদার্থগুলো মিশে থাকে অপ্রয়োজনীয় অবিশুদ্ধ পদার্থ, তাদের বললাম খনিজ মল। খনিজ মলকে সরানোর জন্য মেশানো হবে বিগালক। খনিজ মলকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিণত করবে ধাতু মলে, যেটা গলিত অবস্থায় ধাতু থেকে পৃথক হয়ে যাবে, দিয়ে বিশুদ্ধ ধাতুকে নিষ্কাশন করতে সাহায্য করবে। একে বলা হয় ধাতু মল। তাহলে খনিজ মল আর বিগালক রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন করলো ধাতু মল। ওকে, এই পাঁচটা ডেফিনিশন আমরা পড়ে ফেলব। এরপর আমরা চলে যাব পরবর্তী আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংকর ধাতু বা ধাতু সংকর। তো যেখানে এরপর চলে আসি আমাদের অ্যালয় বা ধাতু সংকর। ধাতু সংকর বা সংকর ধাতু কি? বিভিন্ন ধাতু তারা পরস্পর জুড়ে গিয়ে বা বিভিন্ন অধাতু ধাতুর সঙ্গে জুড়ে গিয়ে যে অসমসত্ব বা সমসত্ব মিশ্রণ তৈরি করে এবং যে মিশ্রণটা একটা একক ধাতুর মতো আচরণ করে, তাদের আমরা বলবো ধাতু সংকর। তাহলে ডেফিনেশনে আসি। দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশ্রিত হয়ে বা বিভিন্ন অধাতু ধাতুর সাথে
মিশ্রিত হয়ে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে পরিণত হয় যা একটি বা একক ধাতুর ন্যায় আচরণ করে তাকে বলা হয়, তাকে বলে সংকর। তাহলে সমসত্ব, তাহলে ধাতুরা মিশ্রিত হচ্ছে প্লাস বা অধাতু ধাতুর সাথে মিশে যাচ্ছে। কেমন মিশ্রণ? সমসত্ব অসমসত্ব মিশ্রণ, একক ধাতু একটা ধাতুর মতো আচরণ করবে। দাগ দেওয়া অংশগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে কি দাঁড়ালো? দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশ্রিত হয়ে বা বিভিন্ন অধাতু ধাতুর সাথে মিশ্রিত হয়ে যে সমসত্ব বা সমসত্ব মিশ্রণে পরিণত হয়, যা একক ধাতুর ন্যায় আচরণ করে, একটা ধাতুর মতো আচরণ করে, তাকে আমরা বলবো সংকর ধাতু বা ধাতু সংকর, অ্যালয়। তো বিভিন্ন প্রকার তোমাদের সিলেবাসে সংকর ধাতু এবং তার ব্যবহার আছে। তো আমরা কয়েকটা আলোচনা করি। প্রথম চলে আসি স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল এর মধ্যে আয়রন থাকে আর ক্রোমিয়াম থাকে। আয়রন 85 থেকে 88 ভাগ আর প্লাস ক্রোমিয়াম থেকে 12 থেকে 15 ভাগ। ঠিক আছে, তাহলে প্রথম দেখলাম স্টেনলেস স্টিল, এর মধ্যে কি কি থাকে? আয়রন আর ক্রোমিয়াম মিলে স্টেনলেস স্টিল উৎপন্ন করে। তারপরে আমরা চলে আসি ডুরালুমিন। কয়েকটা আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, স্টেনলেস স্টিল কি থাকে? কলঙ্কহীন ইস্পাত, যেটাকে স্টেনলেস স্টিল বলে। থালা, আমাদের বাড়িতে যে খাদ্যদ্রব্যের বা খাবারের যে পাত্রগুলো করা হয়, থালা, বাটি, গ্লাস, এছাড়াও বিভিন্ন আমাদের এই স্টেনলেস স্টিল মানে হচ্ছে এখানে কলঙ্কহীন ইস্পাত। এমনি ইস্পাত বা লোহাতে মরিচা পড়ে, কিন্তু স্টেনলেস স্টিলে কিন্তু কোনো মরিচা পড়বে না, সেই জন্য নাম হলো কলঙ্কহীন ইস্পাত বা মরিচাবিহীন ইস্পাত। সেই জন্য তাহলে সেই কারণে সংকর ধাতুতে আমরা তাহলে কি করছি? সক্রিয়তাকে কমিয়ে দিচ্ছি। লোহাতে রেখে দাও, জলের মধ্যে, বায়ুর মধ্যে মরচে পড়বে, স্টেনলেস স্টিলকে কিন্তু কোনো মরচে পড়বে না যদি অরিজিনাল স্টেনলেস স্টিল হয়। তাহলে একটা দেখলাম ধাতু থেকে সংকর ধাতু পার্থক্য। এদের ক্ষেত্রে ধাতুর যে সক্রিয়তা, প্রধান যে ধাতু, তার সক্রিয়তা কমে যাচ্ছে এবং তার জলবায়ুর প্রতি যে আসক্তি সেটা কিছুটা কমে যাচ্ছে। এরপর চলে আসি ডুরালুমিন। ডুরালুমিনে একটা জিনিস থাকে, ডুরালুমিন অ্যালুমিনিয়াম, প্রধান আণবিক অ্যালুমিনিয়াম, এটা থাকে 95 ভাগ মতন, 95% কত থাকে? এছাড়া থাকে প্লাস কপার, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম থাকে 0.5% মতন, আর্গন বা ম্যাঙ্গানিজ থাকে, ম্যাঙ্গানিজ থাকে প্লাস ম্যাঙ্গানিজ 0.5%। এই চারটে মিলে প্রধান উপাদানগুলো আমি দাগিয়ে দিচ্ছি। তো স্টেনলেস স্টিল এর প্রধান উপাদান হলো আয়রন। ডুরালুমিনের ক্ষেত্রে হলো কি কি? অ্যালুমিনিয়াম 95 ভাগ, কপার। ডুরালুমিন বিভিন্ন আমাদের প্লেনের যে বডি হয়, এরোপ্লেনের যে বডি হয়, সেখানে ডুরালুমিন ব্যবহার করা হয়। ডুরালুমিনের সাহায্যে প্লেনের বডি তৈরি করতে সাহায্য করে। অ্যালুমিনিয়াম কিন্তু নরম ধাতু, ডুরালুমিনের
হচ্ছে ওর জোর বা দৃঢ়তা বাড়িয়ে দেয় সংকর ধাতুর ক্ষেত্রে। তো বিভিন্ন কাজ, একটা দেখলাম কি সক্রিয়তা কমিয়ে দিল, দৃঢ়তা বৃদ্ধি করলো। ওকে, নেক্সট চলে আসি আমরা একটা উদাহরণে, সেটা হচ্ছে আমাদের জার্মান সিলভার। এখন বুঝে নিই জার্মান সিলভারের মধ্যে কপার কি নম্বর 2 হয়েছে। প্রধান আকরিক কপার থাকে, নিকেল থাকে, জিঙ্ক থাকে। কপার, নিকেল আর জিঙ্ক এই তিনটে মিলে তৈরি হয় জার্মান সিলভার। এটা থাকে 50 থেকে 60%। এটাই প্রধান আকরিক। এটা জিঙ্ক মোটামুটি থাকে 25% মতন থাকে জিঙ্ক। তাহলে বাকিটা দেখতেই পাচ্ছি কত, 15 থেকে 25। এটা যদি 50 হয় তাহলে প্রধান আকরিক জিঙ্ক। কিন্তু দেখো জার্মান সিলভারে সিলভার শর্ট কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন সিলভার কেজি থাকে 0%। জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, এটা মনে রাখতে হবে। জার্মান সিলভারে কপার হলো প্রধান, নিকেল থাকে, জিঙ্ক থাকে। এই তারপরে চলে আসি ইনভার। তোমরা পড়েছো ইনভারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব ছোট হয়। ইনভারের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ খুব নিম্নমানের হয়, এটা আমরা জানি। ইনভারের মধ্যে দুটো জিনিস থাকে প্রধানত, আমার আয়রন থাকে, আয়রন ইনভারের 64%, আর নিকেল থাকে 36%। প্রধান আকরিক হলো আয়রন, ইনভারের প্রধান যে উপাদান, আর নিকেল থাকে 60। আর লোহার একটা আকরিক আছে, লোহা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এটাতে অ্যালুমিনিয়াম থেকে অনেক বেশি 98%, 90%, আর ম্যাগনেসিয়াম থেকে 2%, এমনি থেকে 2%। এই দুটো মিলে ম্যাগনেসিয়াম তৈরি হয়। এর ক্ষেত্রে প্রধান আকরিক হলো অ্যালুমিনিয়াম। তোমরা তোমাদের বই থেকে যে সংকর ধাতুগুলো আছে তোমাদের টেক্সট বইতে, সেগুলো ভালো করে মুখস্থ করবে, পার্সেন্টেজ পারলে মনে রাখবে, প্রধান উপাদানটা মনে রাখবে। পার্সেন্টেজ মনে না রাখলেও চলে, লিখতে হয় না পরীক্ষার সময়, কিন্তু চেষ্টা করবে কয়েকটা মতো মনে রাখার। ঠিক আছে, তো এইগুলো আমি কয়েকটা সংকর ধাতু বলে দিলাম। তাহলে সংকর ধাতু কি হয়? ফার্স্ট, সৌন্দর্য বৃদ্ধি পায়, দৃঢ়তা বৃদ্ধি পায়, সক্রিয়তা কমে যায়, গলনাঙ্ক স্থিরাঙ্ক কমে যায়। আবার বলে দিই, ধাতু থেকে সংকর ধাতুর সক্রিয়তা কম, দৃঢ়তা বেশি, গলনাঙ্ক স্থিরাঙ্ক কম, আর সৌন্দর্য বেশি। এই চারটে পয়েন্ট প্রধান। ধাতুকে সংকর ধাতুতে পরিণত করার প্রধান উদ্দেশ্য দৃঢ়তা বৃদ্ধি, গলনাঙ্ক স্থিরাঙ্ক কমিয়ে ফেলা, সক্রিয়তাকে কমিয়ে দেওয়া, এগুলো হচ্ছে প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সংকর ধাতু, কয়েকটা লিখে দিলাম। তোমরা অবশ্যই তোমাদের যে সংকর ধাতুগুলো বইতে দেওয়া আছে উদাহরণ, তাদের ব্যবহারগুলো অবশ্যই করবে, পরীক্ষায় খুব আসে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এরপর চলে যাই কয়েকটা উদাহরণ আমাদের আলোচনা করা হলো। এরপর আমরা চলে যাব ধাতু নিষ্কাশনের জারণ বিজারণ প্রক্রিয়া। ধাতু নিষ্কাশনের 1 মিনিট হ্যালো, मैं कौन पढ़ाছিলাম নাকি আপনি ওটা আচ্ছা, এটা ফোন এসেছিল, এটা চলে আসে। ধাতু নিষ্কাশনে জারণ বিজারণ খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে, বা শুধু যে জারণ বিজারণটা এটা বলা হচ্ছে ইলেকট্রন নিয়ন্ত্রণ।
জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্বটা আমাদের লিখে নিতে হবে, খুবই বড়। জারণ, জারণ মানে পরমাণু বা আয়ন, পরমাণু বা আয়ন দ্বারা ইলেকট্রন বর্জন। জারণের ক্ষেত্রে পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করবে, যার ফলে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। আর বিজারণ মানে, বিজারণটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটা হলো বিজারণ প্রক্রিয়া। বিজারণ মানে পরমাণু বা আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস। ইলেকট্রন বর্জন করলে জারণ সংখ্যা বাড়ে, ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কম। জারণ সংখ্যা মানে মাথায় যে প্লাস মাইনাস চিহ্নগুলো আমরা ইউজ করি। উদাহরণে আসি, কার্বন বিজারণে বললাম ধরো কপার, সে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, Cu2+, এর মাথায় কিন্তু 0 ছিল। আচ্ছা, কপারের মাথায় 0 লিখেছি মানে ওর জারণ সংখ্যা 0, পরমাণু অবস্থায় বা যৌগ বা মৌল অবস্থায় কোনো চার্জ থাকে না, 0। এবার সে যখন আয়নে পরিণত হয়েছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে মানে Cu2+। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস, 0 থেকে 1 বেড়েছে। ব্রোমিন দুটো ইলেকট্রন বর্জন করলো, এটা পরমাণু হলো, এটা অ্যানায়ন দেখাচ্ছে, দুটো ব্রোমিন ইলেকট্রন করে হলো Br2, এখানে ছিল মাইনাস 0, তাহলে বেড়েছে ব্রোমিন। এরকম আমরা অসংখ্য উদাহরণ পেতে পারি। যেমন ধরো সালফাইড, সে দুটি ইলেকট্রন বর্জন করে পরিণত হলো সালফার ড্যাশ, ব্রোমিন তরল। এই চারটে হলো জারণ, সবগুলোতে ইলেকট্রন বর্জন করেছে। মাথায় পজিটিভিটি বেড়েছে, 0 থেকে 2 বেড়েছে, 0 থেকে +1 বেড়েছে, মাইনাস থেকে 0 বেড়েছে, -2 থেকে 0 বেড়েছে, মানে এদের ক্ষেত্রে হলো জারণ। বিজারণ উল্টোটা বলি, Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার আলোকিত হলো। Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার পরিণত হলো। বললাম ধরো অক্সিজেন 4টি ইলেকট্রন গ্রহণ করে 2O2- বলে দেখো 0 ছিল, 0 থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া হতে পারে ফেরিক আয়ন, একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হলো, ফেরিক থেকে ফেরাস আয়নে পরিণত হলো। এছাড়াও বলতে পারি আমরা ক্লোরিন তো করিনি, ক্লোরিন সে দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Cl- প্রত্যেকটাই হচ্ছে আমাদের বিজারণ। ইলেকট্রন বর্জন করলে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। আমরা কয়েকটা উদাহরণ পড়ে নিলাম। ঠিক আছে, তোমরা উদাহরণগুলো দেখবে, বই ফলো করবে, বইতে যা উদাহরণ আছে সেগুলো দেখে নেবে। ঠিক আছে, তো ধাতু নিষ্কাশন যে প্রক্রিয়া মূলত হচ্ছে বিজারণ প্রক্রিয়া। ধাতু নিষ্কাশন যে প্রক্রিয়া সেটা মূলত হচ্ছে বিজারণ প্রক্রিয়া। ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াটি হলো বিজারণ।
যে আপরিক থাকে তার মধ্যে প্রধানত ধাতুগুলো ক্যাটায়ন রূপে অবস্থান করে। ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস চার্জ, প্লাস যদি নিউট্রাল হতে হয় তাকে ইলেকট্রন খেতে হবে, গ্রহণ করতে হবে, মানে বিজারণ হচ্ছে। কোনো ধর বললাম এম ফর মেটাল ধাতু, এম একটা ধাতু, ক্লোরাইড যৌগ, এম ধাতু ক্লোরাইড যৌগ বললাম, সংকেত বললাম এম ClX। MClX হলো এম একটা ধাতু, তার একটা ক্লোরাইড যৌগ হচ্ছে MClX। এটা যদি আয়নে বিশিষ্ট হয় MX প্লাস X Cl মাইনাস, তাহলে এইটা হচ্ছে ধাতু, M হলো মেটাল, এর যোজ্যতা বা জনসংখ্যা প্লাস X, তাহলে A যখন ধাতু ক্যাটায়ন থেকে ক্যাটায়ন থেকে ধাতুতে পরিণত হবে, তাহলে অ্যানায়ন, ক্যাটায়ন থেকে ধাতুতে পরিণত হবে, সে কি করবে, X খানে ইলেকট্রন, মানে X খানে ইলেকট্রন কম আছে, সে X খানে ইলেকট্রন গ্রহণ করলে আর X ধাতুতে পরিণত হচ্ছে M, ধাতুতে পরিণত হলো এবং অতক্ষিপ্ত হলো। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে ধাতু। তাহলে এর থেকে এই ধাতব যৌগ ক্লোরাইড থেকে ধাতু পাওয়ার প্রক্রিয়াটা হলো প্রধানত বিজারণ প্রক্রিয়া। ওকে, সেই জন্য বলা হচ্ছে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটি মূলত হচ্ছে বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন হিসাবে আসে, তোমরা ভালো করে অবশ্যই দেখবে। এরপর চলে যায় থার্মিক পদ্ধতি। গোল্ডস্মিথের গোল্ডস্মিথ বা গোল্ডস্মিথ থার্মিক পদ্ধতি ধাতু নিষ্কাশনের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। অ্যালুমিনিয়াম ধাতুর উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম ধাতুর তালিকা উচ্চ উষ্ণতায় বায়ুর প্রতি আসক্তি লক্ষ্য করা যায়। বায়ুর প্রতি মানে হচ্ছে অক্সিজেন, প্রতি আসক্তি লক্ষ্য করা যায়, মানে ও রাসায়নিকভাবে যুক্ত হতে চায়। অ্যালুমিনিয়াম ধাতু উচ্চ উষ্ণতায় বায়ুর প্রতি মানে অক্সিজেনের প্রতি আসক্তি দেখায়, মানে জালিত হবে, অ্যালুমিনিয়াম নিজে জালিত হবে আর হয়ে অক্সাইডে পরিণত দেখায়। তো এই কারণে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, উচ্চ উষ্ণতা বলেছে 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে
অ্যালুমিনিয়াম তাহলে কি নিজে হবে জারিত, আর এদের অক্সাইডগুলোকে বিজারিত করবে গলিত অবস্থায়, উচ্চ উষ্ণতায় বলে যায় গলিত অবস্থায় ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়। ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়। তো এই পদ্ধতিটি বলা হয় থার্মিক পদ্ধতি। এটি হলো থার্মিক পদ্ধতি। যেমন Fe2O3 রেড হেমাটাইট বা ফেরিক অক্সাইডকে যদি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করি, বিজারণ প্রক্রিয়া ধাতু নিষ্কাশন, তাহলে কি হবে? এই অক্সিজেনটা এটা চলে যাবে, তাহলে হবে Al2O3 প্লাস 2Fe। দেখো ধাতু বেরিয়ে এলো। ধাতু নিষ্কাশনের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আমরা শিখে ফেললাম। তাহলে এটাই হলো গোল্ডসমিথের থার্মিক পদ্ধতি। ঠিক আছে, তো এই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ এবং এই যে মিশ্রণটা আমরা করি, মিশ্রণ আমরা দিন আবার এগিয়ে আসি। এই হলো থার্মিক পদ্ধতি। তাহলে কি হলো? উদ্দেশ্যটা কি? অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় অক্সিজেন দ্বারা জারিত হতে পারে। এই নীতির উপর ভিত্তি করে কি করা হচ্ছে? আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামকে, এই ধাতুগুলোর অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে ওই ধাতুগুলিকে গলিত অবস্থায় বের করে আনা হচ্ছে, নিষ্কাশন করা হচ্ছে। ওকে, তো এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গোল্ডসমিথের থার্মিক পদ্ধতিটা। খুব ভালো করে পড়বে, জারণ বিজারণটা ভালো করে দেখে নেবে, তোমাদের বইতে যা আছে। আর কি পড়বে? প্রথমে সংজ্ঞাগুলো বুঝিয়ে দিলাম। এছাড়াও বিভিন্ন ধাতুর যে আকরিকগুলো তোমাদের বইতে আছে, টেক্সট বইতে, ধাতুর আকরিকগুলো দুটো করে উদাহরণ পড়বে আর সংকর ধাতুগুলির কাজ করবে। ঠিক আছে, আকরিক দুটো করে ধাতু, দুটো বা তিনটে করে উদাহরণ সংকেত, নাম সংকেত করবে। তোমাদের এটা কাজ, বাড়ির কাজ। আর কি করবে? তার সঙ্গে সংকর ধাতু যে কটা বললাম, বাকি কয়টা দেখবে বইতে কি কি দেওয়া আছে, তাদের সংকেত বলছি উপাদান, কম্বিনেশন কি কি সংকর ধাতু, আর তাদের ব্যবহারগুলো ভালো করে দেখবে। আর বাকি অংশে যা বলেছি সেগুলো পড়বে। পাঁচটা ডেফিনেশন প্লাস সংকর ধাতু ডেফিনেশন, জারণ বিজারণ বুঝিয়ে দিলাম। আর কি শিখলাম? থার্মিক পদ্ধতি কিছুটা পড়ে রাখলাম। এরপরের দিন আমরা আমাদের বেশ কিছুটা অংশ বাকি থাকলো। সামনের দিনের ভিডিওতে আমাদের ধাতুবিদ্যা শেষ হয়ে যাবে, আমরা করে ফেলতে পারবো আশা করি। তো তোমরা এই অবধি ভালো করে দেখে নাও। তো লাস্ট আমরা থার্মিক পদ্ধতি বললাম, তো এইটাই আমাদের খুব গুরুত্বপূর্ণ। পরের দিন আমরা থার্মিক পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করে আমাদের কার্বন বিজারণ পদ্ধতি, তারপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিগুলো আছে আর মরিচা, সেগুলো আমরা করে পরবর্তী অংশে চলে আসবো। তোমরা সবাই ভালো করে জিনিসগুলো লিখে নাও এবং ভালো করে পড়ো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমি আবার বলছি, তোমরা সবাই ভালো করে ফলো করবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, আজকে অবধি বলেই তোমাদের শেষ করলাম। পরের আবার ভিডিওতে দেখা হবে।